নীরবে বঙ্গভবন ছাড়লেন শাহাবুদ্দিন। পাবেন সব সুযোগ সুবিধা, কারো প্রতি অবিচার করবে না সরকার। প্রোটেকশনের জন্য এসএসএফ পিজিআর সহ এটা 6 মাসের একটা বিধান আছে, প্রোটেকশনের সুযোগ পাবেন। কেউ অন্যায় স্বীকারক সেটাও চাবো না। সুতরাং বিষয়টা আমরা পরীক্ষা নিরীক্ষা করে কি করণীয় আছে সেটা সরকার যথাসময়ে দেখবে। গ্যাস সংকটে গাড়ি চালকদের আয়ে ভাটা, বন্ধ শতাধিক কারখানা এবং সবচেয়ে ক্ষতিগ্রস্ত তৈরি পোশাক শিল্প। আমরা হয়তো 30 থেকে 40% হয়তো লোড দিতে পারতেছি, বাকি লোড আমাদের দেওয়া সম্ভব হচ্ছে না। এখন তো গ্যাস শেষ, আমি তো গ্যাস না হলে গাড়ি চালাইতে পারবো না। সেনা সদর নির্বাচনী পর্ষদ উদ্বোধন, যোগ্যতার ভিত্তিতে সেনা কর্মকর্তাদের পদোন্নতির নির্দেশনা প্রধানমন্ত্রীর। ছত্রিশ দিনের আন্দোলনের পর শান্ত যন্তর মন্তর, ককরোচ ঝড়ে রাজনীতিতে বড় পরীক্ষার মুখে মোদী সরকার। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 রাত 10টার খবরে। এতক্ষণ শুনছিলেন AKS সংবাদ শিরোনাম। পুরো আয়োজন জুড়ে সাথে আছি আমরা দুজন, আমি শরীফুল হক এবং আমি নাজিয়া কণা। বিদায়ী সংবর্ধনা ছাড়াই বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। নীরবেই বঙ্গভবন থেকে বেরিয়ে রাজধানীর গুলশানে নিজের বাসায় উঠেছেন তিনি। এদিকে প্রথম কর্মদিবসে জাতীয় স্মৃতিসৌধ এবং জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন হাফিজউদ্দিন আহমদ। সকাল 11:40 সাভার জাতীয় স্মৃতিসৌধে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদনের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এ সময় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর পরিদর্শক বইয়ে স্বাক্ষর করে স্মৃতিসৌধ ত্যাগ করেন হাফিজউদ্দিন। পরে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়ায় অংশ নেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। এদিকে পদত্যাগের 2 দিন পর সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নীরবে বঙ্গভবন ত্যাগ করেছেন। কোনো বিদায়ী সংবর্ধনা ছাড়াই বঙ্গভবন ছাড়তে হয় তাকে। বিদায়ের সময় ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। বঙ্গভবন ছেড়ে তিনি গুলশানের নিজ বাসভবনে ওঠেন। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা। শাহাবুদ্দিন নিয়ে এনসিপি ও কিছু রাজনৈতিক দলের অভিযোগ আমলে নেয়ার মতো কিছু দেখছে না সরকার। এই কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি জানান, সাবেক রাষ্ট্রপতি হিসেবে সব রকমের সুযোগ সুবিধা পাবেন শাহাবুদ্দিন। আগামী 6 মাস তার নিরাপত্তার দায়িত্বে থাকবে এসএসএফ পিজিআর। স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির দায়িত্বে ইস্তফা দেওয়ার পর মোহাম্মদ শাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি তুলেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ কয়েকটি দল। সাহসিকতা ও প্রশংসনীয় কাজের জন্য সচিবালয়ে 9 পুলিশ সদস্যকে পুরস্কার প্রদান শেষে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। জানান, মোহাম্মদ শাহাবুদ্দিনকে নিয়ে বিরোধীদের অভিযোগে আমলে নেওয়ার মতো কিছু দেখছে না সরকার। স্বৈরাচারের শেষ দিকে ইন্টারিম গভর্নমেন্টের পুরোটা এবং বর্তমান রাজনৈতিক সরকারের এই প্রায় 5-6 মাস এই সময় তিনি সাংবিধানিকভাবে দায়িত্ব পালন করেছেন এবং বিধিবিধান অনুযায়ী করেছেন। আমরা মাননীয় রাষ্ট্রপতির সহযোগিতা পেয়েছি। এখন সেই সময়টায় সংবিধান অনুসারে তিনি প্রিভিলেজড এবং ইমিউনিটি আছে তার। ফৌজদারি অপরাধ ইত্যাদির বিষয়ে কোনো আদালতে মামলা করা যায় না। এর বহির্ভূত কোনো সময়ে যদি কোনো বক্তব্য কেউ দিয়ে থাকে, সেটা তাদের স্বাধীনতা আছে, দিতে পারবে। তবে আমরা আমলে নেওয়ার মতো কোনো বিষয় এখানে দেখিনি। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সাবেক রাষ্ট্রপতি হিসেবে সব সুযোগ সুবিধা পাবেন মোহাম্মদ শাহাবুদ্দিন। আগামী 6 মাস নিরাপত্তার জন্য থাকবে এসএসএফ পিজিআর। তার প্রোটেকশনের জন্য এসএসএফ পিজিআর সহ এটা 6 মাসের একটা বিধান আছে, সেটা 6 মাসের
তিনি তাদের সুযোগ পাবেন, মানে প্রোটেকশনের সুযোগ পাবেন। লন্ডনে বসে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সাথে মোহাম্মদ শাহাবুদ্দিনের ফোন আলাপের কোনো তথ্য নেই বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আজকালকার ইন্টারনেটের দুনিয়ায় লন্ডন যেয়ে কারোর সাথে কথা বলতে হয় না, তো এটা আমার কাছে অলিক মনে হয়। মতিঝিল মেট্রো রেল স্টেশনের নিচে পাওয়া ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস উদ্ধার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো বিশেষ ধর্মীয় উৎসবকে লক্ষ্য করে এ ঘটনা, এমন ধারণার ভিত্তি নেই, এটি কাকতালীয়ভাবে ওই দিন পাওয়া যায়। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। মোহাম্মদ শাহাবুদ্দিনের ব্যাপারে সরকার সঠিক সিদ্ধান্ত নেবে, কথা বলেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। চট্টগ্রামে এক অনুষ্ঠানে তিনি বলেন, কেউ যাতে অন্যায়ের শিকার না হন সেটিও নিশ্চিত করা হবে। সরকার সব কিছু যাচাই বাছাই করে সঠিক সময় সঠিক সিদ্ধান্তটা নেবেন। আমরা একদিকে যেমন জনদাবিকে গুরুত্ব দেব, একই সাথে কেউ অন্যায় শিকার হোক সেটাও চাবো না। সুতরাং বিষয়টা আমরা পরীক্ষা নিরীক্ষা করে কি করণীয় আছে সেটা সরকার যথাসময়ে দেখবে। দিনকে দিন আরও তীব্র হচ্ছে গ্যাস সংকট, যার সরাসরি প্রভাব পড়ছে সড়ক পরিবহনে। এবং দিনের সবচেয়ে ব্যস্ত সময়ে গাড়ি চালাতে পারছেন না হাজারো সিএনজি চালক, এবং ঘন্টার পর ঘন্টা লাইনে অপেক্ষা করেও আসলে গ্যাস মিলছে না, যার ফলে কমছে আয় এবং পাশাপাশি বাড়ছে অনিশ্চয়তা। সিএনজি চালিত অটোরিকশা চালিয়ে 6 সদস্যের সংসার চলে আবুল কালামের, কিন্তু কয়েকদিন ধরে গ্যাসের সংকট বিপাকে ফেলেছে তাকে। 3:30টার সময় সিরিয়াল দিছি, এখন তো বাজে 6টার উপরে বাজতেছে। আমরা পাম্পের মুখে আস্তে আস্তে পাম্প বন্ধ করে দিচ্ছে। এখন মনে করেন 4 ঘন্টা গাড়ি চালাইছি, অত 1500 টাকা মারছি। এখন 1200 টাকা মালিকের গাড়ির জমা। এখন খামু কি, আমরা থাকবো কি বেলে কি করবো, এই চিন্তা তো বাঁচি না। রাজধানীর শ্যামলীতে 4 ঘন্টারও বেশি সময় অপেক্ষা করেও মেলেনি গ্যাস। এরপর স্টেশন বন্ধ হয়ে যাওয়ায় অপেক্ষাটা দীর্ঘ হয়েছে রাত পর্যন্ত। অন্য সিএনজি চালকদের অবস্থাও কম বেশি একই রকম। সিরিয়ালে স্যার পাই নাই গ্যাস, এখন তো গ্যাস শেষ। আমি তো গ্যাস না হলে গাড়ি চালাইতে পারবো না। আমাদের দাবি 6টার থেকে 9টা পর্যন্ত পাম্প খোলা রাখতে হবে। ফিলিং স্টেশনে গ্যাসের জন্য অনেকটা সময় চলে যাচ্ছে অ্যাপ ভিত্তিক রাইড শেয়ারিং নেটওয়ার্কের চালকদেরও, যার প্রভাব পড়েছে আয় উপার্জনে। খুব একটা সুখকর নয় সিএনজি নির্ভর প্রাইভেট কার চালকদের অভিজ্ঞতাও। রাত 10টার সময় গেছি, ভোর 5টার সময় পাইছি। এই গ্যাস দিয়ে তো চলা যায় না, একটা ট্রিপ মারছি শেষ। আমি 3টার সময় সিরিয়াল দিছি কল্যাণপুরের ওই ব্রিজের নিচে থেকে। তা আমার ধারণা ছিল 6টা বাজে বন্ধ হয়ে যাবে, আমি 3 ঘন্টায় পাবো। ঠিক আছে, এখন যখন আমি কাছাকাছি মুখে চলে আসছি, এখন বন্ধ করে দিছে। সিএনজি স্টেশন ম্যানেজাররা বলছেন, যোগান কম থাকায় চাহিদা মতো গ্যাস দেওয়া যাচ্ছে না ভোক্তাদের। আগে যেভাবে ঢুকছিল তার থেকে একটু সংকট। কক্সবাজারের মহেশখালীতে ভাসমান দুটি এলএনজি টার্মিনালের একটিতে অগ্নিকাণ্ডের পর জাতীয় গ্রিডে কমে যায় গ্যাস সরবরাহ, যার প্রভাব পড়ে সিএনজি স্টেশনগুলোতে। সাজ্জাদুল হক, চ্যানেল 24, ঢাকা। এদিকে দেশের শিল্প খাত ধুঁকছে গ্যাস সংকটে। শতাধিক কারখানায় বন্ধ হয়ে গেছে উৎপাদন, এবং সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাব পড়েছে বস্ত্র তৈরি পোশাক শিল্পে। খাত সংশ্লিষ্টদের শঙ্কা, গ্যাস সংকটে দ্রুত সমাধান না হলে কঠিন হবে রপ্তানির চাকা সচল রাখা। গ্যাসের অভাবে স্থবির শিল্প কারখানার উৎপাদন। দীর্ঘদিন ধরেই চলছে এই সংকট। তবে দুর্ঘটনায় মহেশখালীর এলএনজি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হবার পর গ্যাস সংকট হয়েছে আরও তীব্র। বর্তমানে চাহিদার মাত্র 58% গ্যাস সরবরাহ করা হচ্ছে। এর প্রভাবে নারায়ণগঞ্জ, গাজীপুর, সাভার, ময়মনসিংহের প্রায় 90% বস্ত্র ও তৈরি পোশাক শিল্প কারখানার উৎপাদন কমেছে। স্বাভাবিক উৎপাদন ব্যবস্থা চালু রাখতে যেখানে ন্যূনতম 10 PSIG চাপ প্রয়োজন, সেখানে অধিকাংশ কারখানায় পাওয়া যাচ্ছে মাত্র 1 থেকে 1.5 PSIG। কোনো কারখানায় গ্যাসের চাপ কমে নেমে যাচ্ছে 0.5 PSIG-তে। বাধ্য হয়ে বন্ধ রাখতে হচ্ছে কারখানা। বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন জানিয়েছে, গ্যাসের অভাবে সারা দেশে অন্তত 120টিরও বেশি স্পিনিং মিলের উৎপাদন বন্ধ রয়েছে। গ্যাসের বিকল্প হিসেবে জ্বালানি তেলে জেনারেটরের মাধ্যমে উৎপাদন চালাতেও বাড়ছে খরচ। বিপাকে পড়েছেন শিল্প উদ্যোক্তারা। 10-এর উপরে PSI থাকার কথা, গ্যাসের প্রেশার, সেখানে এখন রানিং এই অবস্থায় আছে 1-1-1-এর আশপাশে। তো সেই ক্ষেত্রে আমাদের প্রায় দেখা গেছে যে 70 থেকে 80%-এর মতো যেখানে প্রোডাকশন হওয়ার কথা, সেখানে আমরা হয়তো 30 থেকে 40% হয়তো লোড দিতে পারতেছি, বাকি লোড আমাদের দেওয়া সম্ভব হচ্ছে না।
উৎপাদন বাধাগ্রস্ত হওয়ায় অনিশ্চিত হয়ে পড়েছে নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ। ফলে বিদেশি ক্রেতাদের অর্ডার বাতিল কিংবা কমে যাওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে। উৎপাদন ব্যাহত হওয়ার কারণে শিপমেন্ট ডিলে হবে। শিপমেন্ট ডিলে হলে আমাকে আইদার এয়ার শিপমেন্ট করতে হবে অর ডিসকাউন্ট দিতে হবে। তো দুইটাই আমার কিন্তু ক্ষতি। ডিসকাউন্ট দিলে হয়তো আবার কম যাবে, 25-30% হয়তো ডিসকাউন্ট দিয়ে আমি বেঁচে যাব, কিন্তু এয়ার শিপমেন্ট দিতে হলে দেখা যায় যে আমার টোটাল ভ্যালুর 50 থেকে 60% এয়ার ফ্রেট বাবদ চলে যায়। এদিকে কবে নাগাদ গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে সে বিষয়ে কোনো নিশ্চয়তা দিতে পারেনি পেট্রোবাংলা। জ্বালানি সংকটে প্রতিদিন শত কোটি টাকার ক্ষতির শিকার হচ্ছে দেশের শিল্প খাত। গ্যাসের সরবরাহ স্বাভাবিক না হলে পূর্ণ উৎপাদনও যেতে পারছে না কারখানাগুলো। আর ঠিক সময়ে পণ্য সরবরাহ করতে না পারলে বিদেশি ক্রেতাদের আস্থা হারাতে পারে বাংলাদেশ। শফি মাহমুদ সাগর, চ্যানেল 24, ঢাকা। রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে উঠে যোগ্যতার ভিত্তিতে সেনা কর্মকর্তাদের পদোন্নতি দিতে হবে। সকালে সেনা সদর নির্বাচনী পর্ষদ 2026-এর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় স্বাধীনতা যুদ্ধে শহীদ ও বীর মুক্তিযোদ্ধা এবং দায়িত্ব পালনকালে শহীদ ও আহত সেনা সদস্যদের স্মরণ করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে সেনাপ্রধান, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা সহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশের চা শিল্পের বিকাশ এবং সমস্যা নিরসনে স্বল্প সুদে ঋণ দেওয়া সহ নানা সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে চা শিল্পের উন্নয়ন নিয়ে এক বিশেষ সভায় তিনি এই আশ্বাস দেন। বৈঠকে চা বাগান মালিকরা উৎপাদন ব্যয় বৃদ্ধি, অর্থায়ন সংকট সহ নানা চ্যালেঞ্জ তুলে ধরেন। এ সময় প্রধানমন্ত্রী ঋণ সহজীকরণ এবং অনুপযোগী জমিতে সৌরবিদ্যুৎ উৎপাদনের অনুমতির বিষয়টি ইতিবাচক বিবেচনার কথা জানান। এছাড়া এই খাতের সমস্যাগুলোকে চিহ্নিত করে টেকসই সমাধানের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং শিল্প প্রতিনিধিদের সমন্বয়ে একটি কমিটি গঠনের নির্দেশ দেন তিনি। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের প্রধান ফটকে নিয়ন্ত্রণ হারানো বাস ঢুকে একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। সন্ধ্যা 7:30টার দিকে পরিস্থান পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের গেট সংলগ্ন গ্যাসের কন্ট্রোল রুমের ওয়াল ভেঙে ভেতরে ঢুকে যায় এবং এই সময় হাসপাতালের গেটে থাকা এক পথচারী ঘটনাস্থলে নিহত হন। নিহত রফিকুল ইসলাম একটি হোটেলের কর্মচারী। এ সময় বাসের ভেতরে থাকা শিশুসহ 2 জন আহত হন। দুর্ঘটনার পর বাসের ড্রাইভারকে আটক করেছে পুলিশ। দর্শক, রাজবাড়ীর খানখানাপুর রেলগেটে ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে বাস, অটোরিকশা এবং একটি মাহেন্দ্রকে চাপা দিয়েছে তেলবাহী ওয়াগনের 4টি বগি। এই ঘটনায় 4 জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আরও বিস্তারিত খবর জানাতে এই মুহূর্তে রাজবাড়ী থেকে সহকর্মী সুমন বিশ্বাস আমাদের সাথে যুক্ত হয়েছেন। সুমন, ঘটনাটা কি ঘটেছে এবং যারা আহত তাদের এখন অবস্থা কি? কোনা আমি এই ঘটনাস্থলে এসে যেটি পুলিশ এবং প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে যেটি জেনেছি যে রাত 8:40-এর দিকে ফরিদপুরে যে বিদ্যুৎ কেন্দ্র আছে সেখানে এই জ্বালানি সরবরাহ করে ট্রেন ফিরছিল। খানখানাপুর যে রেলগেট এটা অতিক্রম যখন করে তখন স্বাভাবিকভাবেই ঢাকা খুলনা মহাসড়কে নিরাপত্তার জন্য ব্যারিয়ার এখানে দায়িত্বরত রেল বিভাগের লোক কিন্তু নামিয়ে রেখেছিল, কিন্তু ট্রেনের বগি শেষ, ট্রেন চলে যাওয়ার পরে সে কিন্তু সেই ব্যারিয়ার উঠিয়ে দেয়। সেই ব্যারিয়ার তোলার প্রত্যক্ষদর্শীরা যেটি বলছে যে 1 থেকে 1.5 মিনিট পরে এই 5টি বগি সহ এই ট্রেন কিন্তু তখন ঢুকে পড়ে এবং রেল লাইনের উপর তখন একটি বাস এবং ছিল এবং সাথে কিন্তু মাহেন্দ্র একটি অটোরিকশা ছিল। প্রত্যেকটিকেই কিন্তু চাপা দেয়। মাহেন্দ্রটিকে কিন্তু একেবারে ট্রেন একেবারে শেষ ভাগে নিয়ে চলে গেছে। বাসটি সাইডে পড়ে যায় এবং সাথে সাথে স্থানীয়রা উদ্ধার অভিযানে নামে এবং 4 জনকে গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিকেলে কিন্তু ভর্তি করেছে। আর স্থানীয়রা যেটি বলছে যে আরো অসুস্থ আহত অবস্থায় বেশ লোকজন রয়েছে, তাদের অবস্থাকে আমরা কিন্তু এখানে এখনো রেল বিভাগের কাউকে পাইনি এবং তাদের কাছ থেকে এই ঘটনার কারণ কি, এই দুর্ঘটনার কারণ কি সেটিও কিন্তু জানতে পারেনি। এখানে আমরা সদর থানার পুলিশের কাছ থেকে এই তথ্যগুলো আমরা জেনেছি। শরীফ, সুমন, ধন্যবাদ আপনাকে।
দর্শক, রাজবাড়ী থেকে আমাদের সহকর্মী যুক্ত হয়েছিলেন ট্রেন দুর্ঘটনার খবর জানাতে। এবারে দেশের বাইরের খবর। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর বাকি শর্ত পূরণের আশ্বাস পেয়ে আপাতত রাজপথ ছেড়েছে ককরোচ জনতা পার্টি। 1 মাসের বেশি সময় ধরে আন্দোলনে উত্তাল দিল্লির যন্তর মন্তর এখন শান্ত। আত্মহত্যাকারী শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ, আন্দোলনে অংশ নেয়া ছাত্র যুবাদের বিরুদ্ধে থাকা মামলার প্রত্যাহার বাস্তবায়ন হচ্ছে কিনা তা খতিয়ে দেখবে সিজেপি নেতারা। এছাড়া ভবিষ্যতে শিক্ষা খাতে দুর্নীতির বিষয়ে সতর্ক বার্তা দিয়ে সরকারের প্রতি নজর অব্যাহত রাখার বার্তা দিয়েছে ককরোচ জনতা পার্টি।